বাংলা গল্পের আসর স্টোরি হাউসের অনুষ্ঠানের আজকের নিবেদন হিমাদ্রি কিশোর দাশগুপ্তের একটি ভৌতিক গল্প আঁকার খাতা। গল্পটি শুনে কেমন লাগলো কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না। শুরু হচ্ছে আজকের গল্প হিমাদ্রি কিশোর দাশগুপ্তের আঁকার খাতা। সবে ভোরের আলো ফুটেছে। সারা রাত ধরে ছুটে চলেছে ট্রেনটা। থ্রি টায়ার কুপেটাতে অন্য সহযাত্রীরা কম্বল মুড়ি দিয়ে এখনো শুয়ে আছে। নীলাভর অবশ্য ঘুম ভেঙে গেছে অনেক আগে। নামতে হবে তাকে। জানালার বাইরে তাকিয়েছিল নীলাভ। ভোরের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে বাইরের পৃথিবীতে। যতদূর চোখ যায় ফাঁকা জমি, মাঝে মাঝে চোখে পড়ছে ছোট ছোট টিলা, কোথাও কোথাও একলা দাঁড়িয়ে থাকা কোনো গাছ। এই ট্রেন মধুপুর যাবে। নীলাভ অবশ্য মধুপুর যাবে না, তার আগে একটা ছোট হল স্টেশনে নামবে। কর্ড লাইন ধরে একটু ঘুর পথে মধুপুর যায় এ ট্রেন। এই লাইনেরই সেই হল স্টেশনটা। যে জায়গাতে নীলাভ যাচ্ছে সে জায়গাতে এর আগে সে কোনোদিন যায়নি, হয়তো কোনোদিন যেতও না, যদি না সেদিন পরিতোষের কাছ থেকে ব্যাপারটা শুনত। নীলাভ একজন ইলাস্ট্রেটর, ছবি আঁকিয়ে বিভিন্ন বই পত্রপত্রিকায় ছবি আঁকার কাজ করে। ফি হপ্তায় প্রতি শনিবার বইপাড়া অর্থাৎ কলেজ স্ট্রিটে এক প্রকাশকের ঘরে নীলাভ পরিতোষের মতো কয়েকজন ছবি আঁকিয়ে আড্ডা জমায়। সেখানেই মাসখানেক আগে আড্ডার মধ্যে হঠাৎই পরিতোষ বলেছিল, কদিন আগে মধুপুর গিয়েছিলাম একটা আর্ট এক্সিবিশনে। ফেরার পথে সিগন্যাল না পেয়ে শিমুলপুর নামে একটা ছোট হল স্টেশনে গাড়ি থেমেছিল। তিনি মধুপুরের এক বাঙালি ভদ্রলোকের সঙ্গে পরিচয় হয়েছিল। তার সঙ্গে প্ল্যাটফর্মে চা খেতে নেমেছিলাম। আমি যে একজন ইলাস্ট্রেটর সে পরিচয় দিয়েছিলাম ভদ্রলোককে। চা খেতে খেতে সেই ভদ্রলোক দূরে একটা বাড়ি দেখিয়ে বললেন, আপনি তো ইলাস্ট্রেটর। ওই যে দূরে বাড়িটা দেখছেন, ওই বাড়িটাতে একজন ইলাস্ট্রেটর থাকতেন। কলকাতার নানা বড় বড় কাগজে বইপত্রে ছবি আঁকতেন ভদ্রলোক। অবধূত চাকি নাম ছিল ভদ্রলোকে। একথা বলার পর পরিতোষ বলেছিল, তুমি নিশ্চয়ই অবধূত চাকির নাম শুনেছ, কাজ দেখেছ। আমরা যখন ছোট ছিলাম 20-25 বছর আগে প্রায় সব কাগজেই, বিশেষত শিশু কিশোর পত্রিকায় ওর ইলাস্ট্রেশন থাকতো। যদিও ওই অবধূত চাকি নামটা নাকি আসলে ছিল ছদ্মনাম, আসল নাম জানা নেই। পরিতোষের কথা শুনে নীলাভ প্রায় লাফিয়ে উঠে বলেছিল, দেখব না কেন, বলতে গেলে ওর কাজ দেখেই আমার মনে ছবি আঁকার ইচ্ছা জাগে। পেন ড্রয়িং করতেন, কি বলিষ্ঠ কলমের আঁচড় ছিল। নৈসর্গিক দৃশ্য হোক বা ছুটন্ত ঘোড়া, তার হাতে সবকিছু যেন জীবন্ত হয়ে উঠত। ছোটবেলায় ওর ছবিগুলো কপি করার চেষ্টা করতাম। আমার আঁকাতেও তার আঁকার প্রভাব আছে, ভাবশিষ্যও বলতে পারো। তবে দুর্ভাগ্যর ব্যাপার এই যে তার আঁকা দেখে আঁকা শিখলেও তার সঙ্গে সাক্ষাৎকারের সুযোগ ঘটেনি, এমনকি তার ছবিও দেখিনি কোনোদিন। অনেকে জিজ্ঞাসা করেও তার বাড়ির ঠিকানা জানতে পারিনি। এই প্রথম তোমার মুখ থেকে তার বাড়ির খবরটা শুনলাম। ওর ছবিগুলো নিয়ে আমার একটা অ্যালবাম প্রকাশ করার বহুদিনের ইচ্ছা। ব্যাপারটা অনেকটা গুরু দক্ষিণাও বলতে পারো। তা তোমার সেই সহযাত্রী ভদ্রলোক আর কিছু বলেছিলেন অবধূত চাকি বা ওই ওই বাড়িটার সম্বন্ধে? এ প্রশ্ন শুনে পরিতোষ জবাব দিল,
ভদ্রলোক বলেছিলেন অবধূত নাকি একাই থাকতেন বাড়িটাতে। বছর 10 আগে রেল লাইনে আত্মহত্যা করেন। বর্তমানে একজন কেয়ারটেকার গোছের লোক থাকে বাড়িটাতে। তুমি তো মাঝে মাঝে একা একা এদিক সেদিক বেরিয়ে পড়ো, একবার গিয়ে দেখে আসতে পারো বাড়িটা। ভদ্রলোককে আর দেখার সুযোগ না পেলেও তার কোনো ইলাস্ট্রেশন বা ফটোগ্রাফ পেয়ে যেতে পারো। ভবিষ্যতে সেসব জিনিস তোমার কাজে আসতে পারে। পরিতোষের কাছে কথাগুলো শোনার পর নীলাভ সেই দিনই সিদ্ধান্ত নিয়েছিল যে পুজোর সংখ্যার ইলাস্ট্রেশনের কাজগুলো মিটে যাওয়ার পর সে দেখে আসবে অবধূত চাকির বাড়িটা, যার ফলশ্রুতি তার এই ট্রেন যাত্রা। গতকাল রাতে কলকাতা থেকে নীলাভ উঠেছে মধুপুরগ্রামী এই ট্রেনে। জানালার বাইরে তাকিয়ে থাকতে থাকতে একসময় ঘড়ি দেখে নীলাভ অনুমান করল হল স্টেশনটা আর বেশি দূরে নয়, অন্তত টাইম টেবিলে তাই লেখা আছে। নীলাভর ঠিক উল্টো দিকে লোয়ার বার্থে শুয়ে থাকা একটা লোক চাদরের আড়াল থেকে মুখ বার করে মাথাটা একটু তুলে জানালার দিকে তাকালো। তাই দেখে নীলাভ লোকটাকে প্রশ্ন করল, শিমুলপুর হল্ট আর কত সময় লাগতে পারে বলতে পারেন? লোকটা প্রশ্ন শুনে জানালার বাইরে ভালো করে তাকিয়ে নিয়ে বলল, সামনেই আসছি। ওর আরেকটা নাম আছে, আত্মহত্যা হল্ট। আমরা এদিককার লোকেরা এই স্টেশনটাকে ও নামেই ডাকি। নীলাভ বিস্মিতভাবে জানতে চাইল, তার মানে? লোকটা জবাব দিল, ফাঁকা স্টেশন তো, অনেকেই হল স্টেশনটাকেই আত্মহত্যার জন্য বেছে নেয়। এমন ঘটনা বেশ কয়েকটা ঘটেছে এখানে, তাই ওই নাম হয়ে গেছে স্টেশনটার। কথাগুলো বলে আবার চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ল লোকটা। তার কথা শুনে নীলাভর মনে পড়ে গেল পরিতোষের জানানো কথাটা। অবধূত চাকিও আত্মহত্যা করেছিলেন। কিছুক্ষণের মধ্যেই ট্রেনের গতি কমে এলো। ব্যাগ কাঁধে নিয়ে নীলাভ এগুলো দরজার দিকে। নীলাভ নেমে পড়ল প্ল্যাটফর্মে। অন্য কোনো লোক গাড়ি থেকে নামলো না। প্ল্যাটফর্মে পা রেখে স্টেশনের এক প্রান্তে বিরাট এক শিমুল গাছ নীলাভর চোখে পড়ল। হয়তোবা ওই গাছটার জন্যই এই জায়গার নাম শিমুলপুর। মনে মনে ভাবল নীলাভ। ঠিক সেই সময় উল্টো দিক থেকে একটা গাড়ি এসে থামল প্ল্যাটফর্মের অন্য পাশে। দুজন মাত্র লোক নামলো সেই ট্রেন থেকে। ভোরবেলা, সারাদিনে একবার মাত্র একই সময় আপ ডাউন দুটো গাড়ি একই সময় ওখানে এসে থামে। বেশ কয়েক জোড়া এক্সপ্রেস ট্রেন এই লাইনে চললেও তারা এখানে থামে না। দুটো ট্রেনই আধ মিনিটের জন্য প্ল্যাটফর্মে থেমে পরপর হুইসেল বাজিয়ে প্ল্যাটফর্ম ছেড়ে চলে গেল। ফিরতি ট্রেনটা পরদিন এই সময় এখান থেকেই ধরবে নীলাভ। আজ রাতে মাথা গোজার মতো একটা আস্তানা খোঁজার দরকার নীলাভর। অন্য ট্রেন থেকে যে দুজন লোক নামলো তাদের দেখে নীলাভর স্থানীয় মানুষ বলেই মনে হলো। নিজেদের মধ্যে কথা বলতে বলতে নীলাভর দিকেই আসছিল তারা। নীলাভ তাদের উদ্দেশ্যে বলল, বলছি এখানে কাছাকাছি কি থাকার জন্য কোনো হোটেল বা ধর্মশালা আছে? প্রশ্ন শুনে একজন মৃদু থমকে দাঁড়িয়ে জবাব দিল, না, নেই। তারপর নীলাভর প্রতি কোনো আগ্রহ না দেখিয়ে নিজেদের মধ্যে কথা বলতে বলতে এগোলো। কিছুক্ষণের মধ্যেই প্ল্যাটফর্মে একলা দাঁড়িয়ে রইল নীলাভ। একজনও লোক নেই প্ল্যাটফর্মে বা তার বাইরে, এমনকি কোনো চেকার বা রেল কর্মচারীও নেই। একটি টিকিট কাউন্টারের মতো একটা ঘর আছে বটে, তবে সেটা বাইরে থেকে তালাবন্ধ। ভালো করে প্ল্যাটফর্মের বাইরে তাকাতেই বেশ কিছুটা দূরে একটা বাড়ি চোখে পড়ল নীলাভর। সামনেই দুর্গাপূজা। রেল লাইনের গায়ে আর দুপাশের অনাবাদি জমিতে জায়গায় জায়গায় কাশ ফুলের ঝাড়। তার মধ্যে দিয়ে একটা পায়ে চলা পথ এগিয়েছে
বাড়িটার দিকে। আরও একটা শিমুল গাছ আছে সেদিকে। নিশ্চয়ই অবধূত চাকির সেই বাড়িটাই হবে, কারণ পরিতোষও প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বাড়িটা দেখতে পেয়েছিল। ও বাড়িটা ছাড়া অন্য কোনো ঘর বাড়িও চোখে পড়ছে না। তবে আগে ওখানেই যাওয়া যাক। একথা ভেবে নিয়ে নীলাভ প্ল্যাটফর্মের ঢাল বেয়ে নেমে বাড়িটার দিকে যাবার পথ ধরল। বেশ কয়েকটা বাঁক নিয়ে পায়ে চলা পথটা বাড়িটার দিকে। কিছুটা এগোবার পর একটা ছোট নালা চোখে পড়ল একটা বাঁক পেরিয়ে। তীর তীর করে জল বইছে তাতে। মাত্র হাত দশেক চওড়া হবে সেটা। বাঁশের একটা সাঁকো রয়েছে তার উপর। একদিক থেকে এসে অন্যদিকে কাশের বনের আড়ালে হারিয়ে গেছে সেটা। আরও কিছুটা এগিয়ে অন্য একটা বাঁকের মুখে শিমুল গাছের কাছে উপস্থিত হলো নীলাভ। সেখান থেকে বাড়িটা খুব কাছেই। নীলাভ বাড়িটার দিকে তাকিয়ে বুঝতে পারল সেটা আসলে বাড়িটার পিছন দিক। পথটা গিয়ে বাড়িটার সামনে দুভাগে ভাগ হয়েছে। একটা পথ গিয়ে থেমেছে বাড়িটার পিছন দিকে একটা দরজার সামনে, আর অন্য পথটা বাড়িটাকে বের দিয়ে সম্ভবত তার সদর দরজাতে পৌঁছেছে। নীলাভ ঠিক অনুমান করেছিল। বাড়িটার কাছে গিয়ে সে দ্বিতীয় পথটা ধরে পৌঁছে গেল বাড়িটার সামনের অংশে। বেশ বড় পুরনো লাল ইটের তৈরি চওড়া দেওয়ালের একটা বাড়ি। সামনে থামলা টানা বারান্দায় বড় বড় দরজা জানালা, যদিও সেগুলো বর্তমানে বন্ধ। একসময় মধুপুর বা তার আশেপাশের অঞ্চলগুলোতে হাওয়া বদলের জন্য এমন বাড়ি বানিয়ে রাখতেন পয়সাওয়ালা বাঙালিরা। হয়তোবা তেমনই কেউ 70 বা 100 বছর আগে বানিয়েছিল এই বাড়িটা। নীলাভর এমনই মনে হলো। বাড়িটার সামনে কাউকে না পেয়ে নীলাভ একটু ইতস্তত করে বারান্দায় উঠে গেল। টানা বারান্দার একপাশে বেশ কয়েকটা তালাবন্ধ ঘর। মাথার উপর কড়িবর্গা থেকে গোলা পায়রার ডাক শোনা যাচ্ছে। বারান্দায় উঠেও কাউকে না দেখতে পেয়ে নীলাভ হাঁক দিল, বাড়িতে কেউ আছেন? কেউ আছেন বাড়িতে? বার কয়েক হাঁক দেওয়ার পর বারান্দার শেষ প্রান্তের একটা দরজা খুলে গেল। একটা লোক সেই ঘর থেকে বেরিয়ে ধীর পায়ে এসে দাঁড়ালো নীলাভর সামনে। বছর 50 বয়স হবে লোকটার। মাঝারি গড়ন, মাথায় কদম ছাড় চুল, পরনে ধুতি আর ফতুয়া, খালি পা। লোকটা সম্ভবত স্থানীয় দেহাতি মানুষ হবে। নীলাভকে দেখে মৃদু বিস্মিতভাবে সে প্রশ্ন করল, কি চাই? প্রশ্নটা সে বাংলাতেই করল। নীলাভ জবাব দিল, আমি কলকাতা থেকে আসছি। আচ্ছা, এটা কি অবধূত চাকির বাড়ি, যিনি ছবি আঁকতেন? লোকটা উত্তর দিল, হ্যাঁ, তারই বাড়ি। তবে তবে তিনি তো আর নেই। আপনি? নীলাভ বলল, বলছি, কিন্তু আপনার পরিচয়টা যদি বলেন। লোকটা জবাব দিল, আমার নাম মিছরিলাল। একসময় বাবু মানে আপনাদের ওই অবধূত চাকির দেখাশোনা করতাম। তিনি মারা যাওয়ার পর এই বাড়িটার দেখাশোনা করি। বাবু তো বিয়ে করেননি। মরার আগে আমার নামে এই বাড়িটার কাগজ করে দিয়ে গেছিলেন। কথাটা শুনে নীলাভ বলল, তবে আপনি এখন এ বাড়ির মালিক, এ বাড়িতেই থাকেন? লোকটা বলল, তা বলতে পারেন, তবে আমি রাতে এখানে থাকি না। 2 মাইল দূরে আমার গ্রাম, সেখানে থাকি। আপনি কেন এখানে এসেছেন বলুন? নীলাভ এবার বলল, আসলে আমি ওর আঁকার ভক্ত।
ছোটবেলা থেকে ওর আঁকা দেখে আমি ছবি আঁকা শিখেছি। এখানে ওর বাড়ি আছে জেনে ছুটে এসেছি। এ বাড়িটা বলতে গেলে আমার কাছে তীর্থস্থানের মতো। ও, আপনিও ছবি আঁকেন? কথাটা বলার পর কেমন যেন একটা দুর্বোধ্য হাসি ফুটে উঠল লোকটার মুখে। নীলাভ বলল, হ্যাঁ আঁকি। আচ্ছা, এ বাড়িতে নিশ্চয়ই ওর আঁকা ছবি আছে, আমাকে দেখাবেন সেগুলো? প্রশ্ন শুনে মিছরিলাল কয়েক মুহূর্ত চুপ করে থাকার পর জবাব দিল, না, তার কোনো ছবি নেই এ বাড়িতে। কথাটা শুনে নীলাভ আরও বিস্মিতভাবে বলল, নেই কেন? লোকটা জবাব দিল, কলকাতা থেকে পাকাপাকিভাবে এ বাড়িতে চলে আসার পর তিনি আর কোনো ছবি আঁকেননি। আগের আঁকা যেসব ছবি এ বাড়িতে ছিল সেসব তিনি পুড়িয়ে দেন। কথাটা শুনে নীলাভ আরও বিস্মিতভাবে বলল, তাই নাকি? পুড়িয়ে দেন কেন? মিছরিলাল প্রশ্নটা শুনে যেন মৃদু রুষ্টভাবে বলল, ওসব কথা শুনে আজ আর কাজ নেই। আর কিছু বলবেন? নীলাভ মৃদু বিমর্ষভাবে বলল, ওর কোনো ফটোগ্রাফ আছে এ বাড়িতে? আপনি তো ওর দেখাশোনা করতেন, যদি ওর সম্বন্ধে কিছু বলেন আমাকে। মিছরিলাল বলল, না, বাবুর কোনো ফটোগ্রাফও নেই এ বাড়িতে, কোনোদিন ছিলও না। বাবু ভালো লোক ছিলেন, আর কিছু বলার নেই। মিছরিলালের কথা বা বাচনভঙ্গি দেখে নীলাভ বুঝতে পারল লোকটা এ ব্যাপারে তার সঙ্গে বাক্যালাপ করতে চান না। নীলাভ বেশ আশাহত হলো তার ব্যবহারে। তবু সে অবধূত চাকির সম্বন্ধে শেষ প্রশ্নটা করল, আচ্ছা বলছি ওর আসল নাম কি ছিল যদি বলেন? মিছরিলাল এবারও তাকে নিরাশ করে বলল, সে নাম আমি জানি না, এবার আপনি ফিরে যান। এরপর আর এ বাড়িতে থাকা যায় না। আশাভঙ্গ হয়েছে নীলাভর। কলকাতা থেকে এত দূরে ছুটে আসাটাই বলতে গেলে ব্যর্থ হলো তার। শুধু বাড়িটাতেই যা পা রাখতে পারল সে। তবে আজ আর তার কলকাতায় ফেরার উপায় নেই। রাতে মাথা গোজার জন্য একটা আস্তানার দরকার। তাই লোকটাকে সে বলল, আচ্ছা এখানে কোনো হোটেল, ধর্মশালা বা মাথা গোজার জন্য কোনো ঘর ভাড়া পাওয়া যাবে? কাল ভোরের আগে তো আমার ট্রেন নেই। এ বাড়িটা দেখার জন্য আর অবধূত চাকি সম্বন্ধে জানার জন্যই কলকাতা থেকে ছুটে এসেছিলাম আমি। এ জায়গা বা এখানে কাউকে চিনি না আমি। লোকটা বলল, না, এখানে কোনো হোটেল বা ধর্মশালা নেই। আমি যেখানে থাকি সে গ্রাম এখান থেকে 3 মাইল দূর। সেখানেও কেউ ঘর ভাড়া দেয় না। প্ল্যাটফর্মে চলে যান। ভাগ্য ভালো থাকলে সিগন্যাল না পেয়ে কোনো গাড়ি থামলে সে গাড়িতে উঠে মধুপুর চলে যাবেন, নইলে কাল ভোরে ট্রেনের জন্য অপেক্ষা করতে হবে। কিন্তু এভাবে কি ভাগ্যের জন্য অপেক্ষা করে প্ল্যাটফর্মে বসে থাকা যায়? মহা সমস্যায় পড়ল নীলাভ। হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। সে মিছরিলালকে বলল, আচ্ছা এ বাড়িতে একটা ঘরে থাকা যায় না? খাট বিছানার দরকার নেই, একটা ঘর পেলেই হলো রাত কাটাবার জন্য। মিছরিলাল বলল, না, হবে না। নীলাভ পকেট থেকে চট করে দুটো 100 টাকার নোট বার করে বলল, দেখো না যদি কিছু ব্যবস্থা করা যায়। একটা রাতের তো ব্যাপার মাত্র। আমাকে দেখে নিশ্চয়ই তোমার চোর ডাকাত মনে হচ্ছে না? নীলাভর বাড়ি দেওয়া 100 টাকার নোট দুটোর দিকে তাকিয়ে ধীরে ধীরে মিছরিলালের মুখের ভাব যেন নরম হয়ে গেল। সে বলল, না, চোর ডাকাত মনে হচ্ছে না। তাছাড়া এ বাড়িতে চুরি ডাকাতি করার মতো কিছু নেই। শেষ সময় বাবুর আয় ছিল না, বাড়ির জিনিসপত্র বেচেই তিনি খেতেন। কিন্তু আমি তো বিকেল হলেই ফিরে যাই। আপনি একলা এ বাড়িতে। যদি মিছরিলালের মন আবার কঠিন হয়ে যায়
তাই মিছরিলালকে আর কথা শেষ না করতে দিয়েই নোট দুটো তার হাতে গুজে দিয়ে নীলাভ বলল, না, একলা থাকতে আমার কোনো অসুবিধা হবে না। কোন ঘরে থাকবো বলো? মিছরিলাল একটু দোমনা করে শেষ পর্যন্ত বলল, হুম, ঠিক আছে, আসুন। আমি যে ঘরে এসে থাকি সেই ঘরেই থাকবেন। বারান্দা দিয়ে একটু এগিয়ে নীলাভকে নিয়ে একটা ঘরে ঢুকলো মিছরিলাল। আসবাব বলতে ঘরের মাঝখানে একটা তক্তপোষ রাখা আছে, আর ঘরের কোণে রাখা আছে একটা কুজো আর গ্লাস। খোলা জানালা দিয়ে বাইরের জমিতে কাশবন দেখা যাচ্ছে। নীলাভর ব্যাগে চাদর, মোমবাতি, বেশ কয়েকটা বিস্কুটের প্যাকেট আছে। একটা রাত নীলাভর এখানে থাকতে বিশেষ সমস্যা হবে না। মিছরিলাল তাকে ঢুকিয়ে ঘরের বাইরে বেরিয়ে এলো। বিকাল পর্যন্ত সময়ের কিছুটা সময় ঘুমিয়ে আর কিছুটা সময় একটা গল্পের বই পড়ে কাটিয়ে দিল নীলাভ। বিকালবেলা সূর্যের তেজ কমলে নীলাভর মনে হলো বাইরের থেকে একবার ঘুরে আসা যাক। ঘরের বাইরের বারান্দায় বেরোতে নীলাভ দেখতে পেল মিছরিলাল দাঁড়িয়ে আছে। নীলাভকে দেখে বলল, আমি এখনই ফিরে যাব। বারান্দা থেকে একসঙ্গেই বাড়ির বাইরে নেমে এলো তারা দুজন। মিছরিলাল অন্যদিকে চলে যেতে গিয়েও একটু থমকে দাঁড়িয়ে প্রথমে বলল, সন্ধ্যার আগেই ঘরে ফিরে আসবেন, আর রাতে ঘরের বাইরে বেরোবেন না। নীলাভ বলল, কেন? এখানে চোর ডাকাতের উপদ্রব আছে নাকি? মিছরিলাল বলল, তা নেই, তবে তবে কি? ভূত প্রেতের ভয়? আমার কিন্তু ওসবে বিশ্বাস নেই। মৃদু হেসে বলল নীলাভ। কথাটা শুনে কয়েক মুহূর্ত নীলাভর দিকে তাকিয়ে রইল মিছরিলাল। তারপর ধীরে ধীরে এগুলো তার গ্রামে ফেরার জন্য। নীলাভ এগুলো তার উল্টো দিকে, যেদিকে রেল স্টেশন আছে সেই দিকে, যদি কোনো লোকজনের দেখা মেলে সেই আশায়। প্ল্যাটফর্মে উঠে এলো নীলাভ, কিন্তু একই রকম জনশূন্য রেল স্টেশন। একটা লোকও নেই কোথাও। তবে দিন শেষের আলোতে বেশ সুন্দর লাগছে চারপাশ। দিগন্ত বিস্তৃত কাশের বন রাঙা হয়ে উঠেছে বিদায়ী সূর্যের আলোতে। মৃদু বাতাসে তাদের মাথাগুলো দুলছে। রেল লাইনের মাথার ওপর বিদ্যুতের তারে দোল খাচ্ছে ফিঙের ঝাঁক। একে বেঁকে একসময় ছোট হতে হতে হারিয়ে গেছে দুপাশের রেল লাইন। নির্জন প্ল্যাটফর্মে একটা বেঞ্চে এসে বসল নীলাভ। তার মনে হলো হয়তোবা এইরকম বিকেলে এখানেই এসে বসতেন অবধূত। এখানে বসেই হয়তো তিনি তার ছবির কথা ভাবতেন। বাড়িটাতে তার কোনো ছবি না পেলেও বাড়িটা তো দেখা হলো নীলাভর, সেটাই বা কম কি? পরদিন ভোরে বাড়িটা ছাড়ার সময় মোবাইল ফোনের ক্যামেরায় বাড়িটার একটা ছবি তুলে রাখতে হবে। মনে মনে নানা কথা ভাবতে লাগলো নীলাভ। বেশ কিছুক্ষণ বেঞ্চে বসে থাকার পর নীলাভ খেয়াল করল সূর্য প্রায় ডুবে গেছে, আলো মরে যেতে শুরু করেছে। এবার ফিরতে হবে তাকে। বেঞ্চ থেকে উঠে দাঁড়িয়ে ফেরার জন্য পা বাড়াতেই যাচ্ছে নীলাভ। ঠিক সেই সময় তার চোখে পড়ল প্ল্যাটফর্মের যেদিকে শিমুল গাছটা আছে সেদিক থেকে প্ল্যাটফর্মে উঠে আসছে একজন লোক। লোকটা এগিয়ে এসে নীলাভর সামনে থমকে দাঁড়ালো। তার পরনে ধুতি পাঞ্জাবি, চোখে কালো ফ্রেমের চশমা, গৌরবর্ণ, গোলগাল চেহারা। বয়স মনে হয় 60 পেরিয়ে গেছে। মাথার চুলে পাক ধরেছে। লোকটা প্রথমে হিন্দিতে জানতে চাইল, ট্রেন ধরতে এসেছেন নাকি? এখন তো কোনো ট্রেন নেই। নীলাভ হিন্দিতে জবাব দিল, না, এখানে এক জায়গাতে আছি। জানি এখন ট্রেন নেই, বিকেলবেলা একটু বেড়াতে এসেছি প্ল্যাটফর্মে। নীলাভর অপটু হিন্দি আর তার মধ্যে বাঙালি টান দেখেই সম্ভবত লোকটা বুঝতে পারল নীলাভ বাঙালি।
আগন্তুক মৃদু হেসে বলল, বাঙালি মনে হচ্ছে। আরে আমিও তো বাঙালি। তার কথা শুনে নীলাভ হেসে ফেলে বলল, হ্যাঁ বাঙালি। কলকাতা থেকে আজই এসেছি, আবার কাল ভোরের ট্রেনেই ফিরে যাব। লোকটা এবার হাত জোর করে নীলাভকে নমস্কার করে বলল, নমস্কার, আমার নাম অনিকেত চট্টোপাধ্যায়, স্থানীয় লোক, এখানেই থাকি। তা আপনি কোথায় এসেছেন এখানে? নীলাভ প্রতি নমস্কার জানিয়ে বলল, আমার নাম নীলাভ বাগচি, ইলাস্ট্রেটর, মানে ওই বই পত্রপত্রিকায় ছবি আঁকার কাজ করি। এখানে ওই অবধূত চাকি নামে এক বিখ্যাত শিল্পীর বাড়ি আছে, ও বাড়িটা দেখতে এসেছি, রাতটুকু ওখানেই থাকবো। কথাটা শুনে ভদ্রলোক বললেন, আমি ওটাই অনুমান করেছিলাম যে আপনি ওখানেই এসেছেন, অবধূত বাবুর বাড়ি। নীলাভ বলল, আপনার সঙ্গে তার পরিচয় ছিল? ভদ্রলোক হেসে বললেন, হ্যাঁ, বিলক্ষণ। কথাটা শুনে নীলাভ আগ্রহী হয়ে বলল, তার সম্বন্ধে কিছু জানাবেন আমাকে? তাকে কোনোদিন না দেখলেও বলতে গেলে তিনি আমার শিক্ষাগুরু ছিলেন। পত্রপত্রিকায় ছাপা তার আঁকা দেখেই বলতে পারেন ছবি আঁকা শিখেছি। অনিকেতবাবু বললেন, কি আর বলবো, ভালো মানুষ ছিলেন, ভালো ছবি আঁকতেন, শেষ জীবনে আঁকা ছেড়ে দিয়েছিলেন। নীলাভ বললেন, আর কিছু? তার ব্যক্তিগত জীবন সম্পর্কে কোনো তথ্য? ভদ্রলোক জবাব দিলেন, শেষ জীবনে অবসাদে ভুগেছিলেন, আত্মহত্যা করেন। তবে মৃত মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে আমি আলোচনা করি না। ও আচ্ছা। জানেন, অনেক আশা নিয়ে এসেছিলাম এখানে, যদি তার কোনো ছবি টবি দেখা যায়, কিন্তু তা দেখতে পেলাম না। শুনলাম ওর সব আঁকা উনি পুড়িয়ে দিয়েছিলেন। অনিকেতবাবু প্রথমে জবাব দিলেন, হ্যাঁ, ঠিকই শুনেছেন। তারপর একটু চুপ করে থেকে বললেন, তবে ওর শেষ আঁকার খাতাটা কিন্তু ও বাড়িতেই আছে, কিছু ছবিও আছে তাতে। কথাটা শুনেই নীলাভ বিস্মিতভাবে বলল, তাই নাকি? কিন্তু ও বাড়িতে মিস্ত্রিলাল বলে যে লোকটা থাকে, সে কিছু বলল না তো আমাকে। অনিকেতবাবু হেসে বললেন, হ্যাঁ, খাতাটা আছে। মিছরিলাল খুব ভালোবাসতো অবধূত বাবুকে। ওই খাতাটাই তার কাছে অবধূত বাবুর শেষ স্মৃতি। খাতাটা পাছে কেউ হাতিয়ে নেয় বা খাতাটার যদি কোনো ক্ষতি হয়, সেই জন্য ও খাতাটা কাউকে দেখাতে চায় না। কথাটা শুনে নীলাভ আফসোসের স্বরে বলল, ইস, ছবিগুলো যদি একবার দেখা যেত। ভদ্রলোক কয়েক মুহূর্ত স্থির দৃষ্টিতে নীলাভর দিকে তাকিয়ে বললেন, আপনি ছবির খাতাটা সত্যি দেখতে চান? তবে সে ব্যবস্থা আমি করতে পারি। নীলাভ বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেখতে চাই, আপনি ব্যবস্থা করবেন? অনিকেতবাবু বললেন, তার আঁকা দেখার জন্য যখন আপনি এত দূর ছুটে এসেছেন, তখন সেই সাহায্য আমি করব। ও বাড়ির কোন ঘরে কোথায় খাতাটা রাখা আছে আমি জানি। আপনি বাড়ি ফিরে যান, রাতে আমি ও বাড়ি যাচ্ছি, জেগে থাকবেন। কথাটা শুনে নীলাভ বলল, আমি যে কিভাবে আপনাকে ধন্যবাদ জানাবো তা জানি না। ভদ্রলোক হেসে বললেন, আগে ছবিগুলো দেখুন, তারপর ধন্যবাদ দেবেন। আমি এখন আসি, রাতে দেখা হবে। এই বলে ভদ্রলোক প্ল্যাটফর্মের অন্যদিকে হাঁটতে শুরু করলেন। সন্ধ্যা নামতে শুরু করেছে। নীলাভও এরপর প্ল্যাটফর্ম ছেড়ে এগোলো বাড়িটাতে ফেরার জন্য। সে যখন ঘরটাতে ফিরে এলো, ঠিক তখনই বাইরে ঝুপ করে অন্ধকার নামলো।
ঘরে ঢুকে মোমবাতি জ্বালিয়ে বসল নীলাভ। একসময় বাইরে ধীরে ধীরে অন্ধকার কেটে গিয়ে চাঁদ উঠতে শুরু করলো। অনিকেতবাবুর প্রতীক্ষা করতে লাগলো নীলাভ। সময় এগিয়ে চলল। 7টা, 8টা, কিন্তু ভদ্রলোকের দেখা নেই। বাইরে গোল চাঁদ ধীরে ধীরে মাথার উপর উঠতে লাগলো। রাত 9টা যখন বাজল, তখন নীলাভর মনে হতে লাগলো ভদ্রলোক আর নাও আসতে পারেন। হয়তো তিনি নীলাভকে বাইরের লোক ভেবে মশকরা করেছেন, অথবা কোনো কাজে আটকে পড়েছেন। একটা দোচালের মধ্যে দিয়ে তবুও নীলাভ তার অপেক্ষা করতে লাগলো। কিন্তু আরো ঘন্টা দুয়েক সময় যখন অতিক্রান্ত হলো, তখন নীলাভ অনুমান করল ভদ্রলোক আর আসছেন না। পরদিন কাক ভোরে তাকে ট্রেন ধরতে হবে, কাজেই কিছু খেয়ে শুয়ে পড়াই ভালো। নীলাভ ধীরে সুস্থে সঙ্গে আনা 1 প্যাকেট বিস্কুট আর মিষ্টি খেল। রাতে ঘুমাবার আগে রোজ মিনিট 10 পায়চারি করার অভ্যাস তার। ঘরটা বেশ বড়। ঘরের মধ্যেই হাঁটার কাজটা সেরে নিল সে। তারপর যখন সে জল খেয়ে চাদর মুড়ি দিয়ে শুতে যাচ্ছে, ঠিক তখনই দরজাতে টোকা দেওয়ার শব্দ হলো। বাইরে থেকে একটা গলা শোনা গেল। নীলাভবাবু কি জেগে আছেন? আমি এসেছি। নীলাভ দরজা খুলতেই দেখতে পেল অনিকেতবাবু দাঁড়িয়ে আছেন। নীলাভকে দেখে তিনি বললেন, আমার আসতে দেরি হয়ে গেল, তবে ভালোই হলো বাইরে জ্যোৎস্না ফুটে গেছে, নইলে খাতাটা দেখবার জন্য অপেক্ষা করতে হতো। আপনি তৈরি তো? তবে চলুন সে ঘরে যায়। নীলাভ তার কথার জবাবে হেসে বলল, এত দেরি দেখে আমি ভেবেছিলাম আপনি আর আসছেন না, কোনো কারণে হাটকে গেছেন। হ্যাঁ, চলুন। এই বলে নীলাভ ঘর থেকে মোমবাতিটা তুলে নিয়ে বাইরে বেরিয়ে এলো। ভদ্রলোক তাকে নিয়ে দরজা খুলে পাশের একটা ঘরে ঢুকলেন। তারপর সেই ঘরটা থেকে অন্য দরজা দিয়ে এলেন অন্য আরেকটা ঘরে। দ্বিতীয় ঘরটাতে মুহূর্তের জন্য থামলেন তিনি। অন্য ঘর। দেয়ালের এক কোণে আঙুল তুলে দেখিয়ে বললেন, ওখানে দেয়ালে কোনো কালো দাগ দেখতে পাচ্ছেন? আগুন লাগানোর দাগ। এটাই ছিল তার আঁকার ঘর। ওই জায়গাতেই তিনি আগুন জ্বেলে তার সব আঁকা পুড়িয়ে ফেলেছিলেন। কথাটা শুনে সেদিকে তাকিয়ে আফসোসে মাথা নাড়ল নীলাভ। লোকটা কথাটা বলে আর অবশ্য সেই ঘরে দাঁড়ালেন না, এগোলেন অন্য ঘরের দিকে। পরপর বেশ কয়েকটা ঘর অতিক্রম করলেন ভদ্রলোক। কোনো ঘরেই কোনো আসবাবপত্র নেই। ভদ্রলোক যেভাবে একটার পর একটা দরজা দিয়ে ঘরগুলো অতিক্রম করলেন, তাতে নীলাভ বুঝতে পারল যে এ বাড়ির সব কিছুই ভদ্রলোক চেনেন। অবশেষে ভদ্রলোক নীলাভকে নিয়ে একটা ঘরে এসে দাঁড়ালেন। এই ঘরেই প্রথম একটা আসবাব চোখে পড়ল তার। কাঠের বড় একটা আলমারি। ঘরের অন্য একটা জানালা ও দরজাও আছে। অনিকেতবাবু বললেন, দাঁড়ান, আগে জানালাটা খুলি, বাতিটা দেয়ালের কুলঙ্গিতে রাখুন। তার কথা মতো বাতিটা নীলাভ সেখানে রাখল। ভদ্রলোক জানালাটা খুলতেই বাইরে থেকে চাঁদের আলো এসে পড়ল ঘরে। বাইরে তাকিয়ে নীলাভ বুঝতে পারল বাড়ির পিছন দিকে সে ঘরে এসে উপস্থিত হয়েছে। জানালা খোলার পর ভদ্রলোক আলমারির কাছে গিয়ে তার পাল্লাটা খুললেন। নীলাভ দেখল তার তাকগুলো সব শূন্য। ভদ্রলোক এরপর তার পায়ের পাতার ওপর ভর করে একটু লম্বা হয়ে হাত বাড়িয়ে সবথেকে ওপরের তাক হাতড়ে অবশেষে একটা খাতা বার করে আনলেন। খাতাটার আকৃতি দেখেই অনিকেত বুঝতে পারল সেটা একটা ড্রয়িং বুক বা আঁকার খাতা।
নিশ্চয়ই ওটা অবধূত চাকির আঁকার খাতা। খাতাটার মলাটের ওপর থেকে ধুলো ঝেড়ে সেটা নিয়ে জানালার সামনে গিয়ে দাঁড়ালেন। নীলাভও তার পাশে গিয়ে দাঁড়ালো। খাতাটা তার হাতে তুলে দেবার আগে ভদ্রলোক বললেন, মোট 5টা ছবি আছে খাতাটাতে। তবে তবে আমি যেভাবে বলবো সেভাবে খাতার পাতা উল্টে ছবিগুলো দেখবেন, তবে ব্যাপারটা বুঝতে পারবেন। প্রথম ছবিটা দেখুন। খাতাটা হাতে নিয়ে কেমন যেন একটা রোমাঞ্চ অনুভব করল নীলাভ। অবধূত চাকির নিজের হাতে আঁকা ছবি বলে কথা। খাতার প্রথম পাতাটা খুলল নীলাভ। চাঁদনি রাতে একটা ল্যান্ডস্কেপের ছবি। আরে এই তো ছবির নিচের এক কোণে অবধূত চাকির নামের আদ্যক্ষর ARC লেখা, যেমন থাকতো অবধূত চাকির আঁকা ছবিগুলোতে। জ্যোৎস্নার আলো, বিধৌত চরাচর, কাশের বন, তার পাশ দিয়ে এঁকে বেঁকে হারিয়ে যাওয়া রাস্তা কালির আঁচড়ে জীবন্ত করে তুলেছিলেন শিল্পী। চাঁদটা এত সুন্দর যেন সে সত্যি খাতার ভেতর থেকে আলো ছড়াচ্ছে। তন্ময়ভাবে খাতাটার দিকে তাকিয়ে রইল নীলাভ। এমন সময় অনিকেতবাবু বললেন, এবার জানালার বাইরে তাকান। নীলাভ তাকালো। তারপর ব্যাপারটা বুঝতে পেরে হতবাক হয়ে গেল বিস্ময়ে। বাইরের দৃশ্যটাই যেন ক্যামেরাতে তোলা ফটোগ্রাফের মতো নিখুঁতভাবে ধরা আছে খাতাটাতে। একই কাশের বন, তার মাঝখান দিয়ে এঁকে বেঁকে চলা রাস্তার প্রতিটা বাঁক, এমনকি এই মুহূর্তে চাঁদের অবস্থানটাও হুবহু একই রকম, যেন এই মুহূর্তে ওইখানে দাঁড়িয়েই ছবিটা এঁকেছেন শিল্পী। নীলাভ বলল, অবিশ্বাস্য। অনিকেতবাবু বললেন, এর পরের ছবিগুলো বোঝবার জন্য আমাদের বাইরে যেতে হবে। ঘরের পেছনের দরজাটা খুলে রাস্তায় নামলেন ভদ্রলোক। নীলাভ খাতাটা নিয়ে তাকে অনুসরণ করল। কিছুটা পথ হেঁটে তারা এসে দাঁড়ালো বাড়িটার কাছাকাছি যে শিমুল গাছটা আছে তার নিচে। ভদ্রলোকের নির্দেশে দ্বিতীয় পাতাটা খুলল নীলাভ। এবারও বিস্ময়ের সীমা রইল না তার, যেন এখনই আঁকা হলো ছবিটা। সেখানে দাঁড়িয়ে পিছনের দিকে বাড়িটা আর একটু এগিয়ে সাঁকোটা যেমনভাবে দেখা যাচ্ছে, খাতাতেও হুবহু তেমনই আঁকা। এমনকি বাড়ির পিছনের দরজাটা যে খোলা আছে তাও ছবিটাতে স্পষ্ট বোঝা যাচ্ছে। ভদ্রলোক তাকে কেন বাইরে আনলেন তা এবার বুঝতে পারল নীলাভ। শিমুল গাছের তলা ছেড়ে তারা এবার এগুলো সামনের দিকে। তারা এসে এরপর থামল সাঁকোটার উপর। তৃতীয় পাতার ছবির সাথে এ জায়গারও হুবহু মিল। বাড়িটা অনেক দূরে সরে গেছে। রেল লাইনের দিকটা কিছুটা চোখে পড়ছে এবার। অনিকেতবাবু বললেন, চাঁদের অবস্থানটা খেয়াল করুন। আমাদের এগোবার কারণে আমাদের কাছে চাঁদের অবস্থান যেমন বদলাচ্ছে, ছবিতেও তেমন বদলাচ্ছে চাঁদের অবস্থান। নীলাভ বুঝতে পারল ভদ্রলোকের কথাগুলো 100% সত্যি। কিন্তু এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে কেউ যদি ছবি না আঁকে তবে তা কিভাবে সম্ভব? অনিকেতবাবু যেন মৃদু হাসলেন। ছবির অন্য পাতা দুটো দেখার আকর্ষণে নীলাভ আবার অনুসরণ করল তাকে। নীলাভরা এরপর যে জায়গায় এসে দাঁড়ালো সেখান থেকে প্ল্যাটফর্ম আর রেল লাইন স্পষ্ট দেখা যাচ্ছে। অনেক পেছনে দেখা যাচ্ছে ফেলে আসা বাড়িটা। চতুর্থ ছবিটাতে তেমনই আঁকা আছে, যেন সময়ের সাথে সাথে খাতার পাতায় ছবি এঁকে চলেছে কেউ। নীলাভর বিস্ময়ের সীমা নেই বুঝতে পেরে অনিকেতবাবু এবার স্পষ্ট হেসে বললেন, এ খাতার শেষ ছবিটা আসল ছবি।
সেটা দেখলে বুঝতে পারবেন ছবি কতটা জীবন্ত হয়ে উঠতে পারে। কত বড় শিল্পী ছিলেন অবধূত। এই বলে তিনি এগোলেন রেল লাইনের দিকে। সেই ছবিটা দেখার অমোঘ আকর্ষণে মন্ত্রমুগ্ধের মতো তার পিছনে হাঁটতে লাগলেন নীলাভ। রেল লাইনে উঠে এলো তারা। অনিকেতবাবু বেশ কিছুটা দূরে রেল লাইনের গায়ে একটা ইলেকট্রিক পোস্ট দেখিয়ে বললেন, রেল লাইনের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে সোজা ওই পোস্টের সামনে গিয়ে লাইনের মাঝখানে দাঁড়িয়ে খাতাটা খুলবেন। তিনি যে কত বড় শিল্পী ছিলেন তবে তা বুঝতে পারবেন। আর আর এই শিল্পীকেই একসময় অন্যের ছবি চুরি করার, কপি করার জন্য অপমান করেছিল একদল লোক। অবধূত চাকির কারো ছবি কপি করার প্রয়োজন হতো না। নীলাভ বিস্মিত হয়ে গেল ভদ্রলোকের শেষ কথাগুলো শুনে। তিনি এরপর বললেন, যান, ও জায়গাতে গিয়ে শেষ ছবিটা দেখে আসুন। রেল লাইনের পাথরের ওপর দিয়ে আমার হাঁটতে অসুবিধা হয়, নইলে সঙ্গে যেতাম। নীলাভর মধ্যে একটা তীব্র আকর্ষণ অনুভব হচ্ছে শেষ ছবিটা দেখার জন্য। কি আছে সেই ছবিতে? ভদ্রলোকের কথা মতো নীলাভ খাতাটা নিয়ে এগোলো রেল লাইনের মধ্যে দিয়ে। নির্দিষ্ট জায়গাতে গিয়ে নীলাভ দুটো লাইনের মাঝখানে দাঁড়িয়ে খাতাটা খুলল। তার সামনে দিয়ে যেভাবে রেল লাইনটা চলে গেছে সেভাবেই খাতায় আঁকা রয়েছে, যেন এই জায়গায় দাঁড়িয়েই ছবিটি আঁকা হয়েছে। ছবিতে আঁকা আছে দূর থেকে একটা ট্রেন যেন সামনের দিকে এগিয়ে আসছে। রেল লাইনে ছড়িয়ে পড়েছে তার আলো। কয়েক মুহূর্ত সেই ছবিটার দিকে তাকিয়ে থাকার পর নীলাভর মনে হতে লাগলো ছবির ট্রেনটা যেন ক্রমশ এগিয়ে আসছে। তার আলো যেন ক্রমশ বড় উজ্জ্বল হতে শুরু করেছে। আলোয় ভরে উঠেছে খাতাটা। ট্রেনটা যেন খাতা ফুঁড়ে বাইরে বেরিয়ে আসতে চলেছে। আর এরপরেই রেলগাড়ির প্রচণ্ড ঝমঝম শব্দ শুনে চমকে উঠে সামনে তাকাতেই নীলাভ দেখতে পেল তার সামনে এসে পড়েছে একটা ট্রেন। হাতকড়ির মতো ব্যবধান। ট্রেনের উজ্জ্বল আলোতে চোখ ধাঁধিয়ে গেল তার। আর পর মুহূর্তেই এক ঝটকায় তার হাত টেনে কেউ তাকে লাইনের বাইরে ছিটকে ফেলল। মুহূর্তের জন্য মৃত্যুকে ফাঁকি দিল নীলাভ। নীলাভর সামনে দিয়ে দুরন্ত গতিতে ছুটে বেরিয়ে যাচ্ছে মৃত্যু। মাঝরাতের একটা এক্সপ্রেস ট্রেন। যে হাতটা নীলাভকে মৃত্যুর মুখ থেকে বাঁচালো সেই হাতটাই আবার নীলাভকে টেনে দাঁড় করালো। মিছরিলালের হাত। মিছরিলাল দাঁড়িয়ে আছে তার পাশে। মৃত্যুর মুখ থেকে সদ্য ফিরে আসা নীলাভ হতভম্ব। নীলাভদের সামনে দিয়ে ট্রেনটা দ্রুত গতিতে সরে যাওয়ার পরই নীলাভ দেখতে পেল লাইনের ঠিক ওপাশে দাঁড়িয়ে আছেন অনিকেতবাবু। নীলাভকে জীবন্ত দেখে তার চোখে মুখে যেন ফুটে উঠেছে বিস্ময় মিশ্রিত ঘৃণার ভাব। রেল লাইনের পাশেই পড়েছিল সেই আঁকার খাতাটা। মিছরিলাল সেটা মাটি থেকে কুড়িয়ে নিতেই রেল লাইনের ওপাশ থেকে ভদ্রলোক বললেন, মিছরিলাল, খাতাটা ফেরত দাও। মিছরিলাল জবাব দিল, না, এ খাতা আমি আর দেব না বাবু। প্রতিশোধ নেওয়ার তো অনেক হলো, আর এ কাজ আমি করতে দেব না আপনাকে। অনিকেতবাবু এবার কাতর স্বরে বলে উঠলেন, না, খাতাটা আমাকে দাও। তুমি জানো না এই শহুরে ভদ্রলোকগুলো আমাকে কত অপমান অসম্মান করেছে। উল্টো দিক থেকেও একটা এক্সপ্রেস ট্রেন আসছে। তার আলোতে আলোকিত হয়ে উঠেছে রেল লাইন। লাইনের দুপাশে দাঁড়ানো নীলাভ, মিছরিলাল আর অনিকেতবাবুকে দেখতে পেয়েই মনে হয় ঘন ঘন হুইসেল বাজাচ্ছে ট্রেনের চালক।
অনিকেতবাবুর কথার জবাবে মিসরিলাল বলে উঠল, আমি সব জানি বাবু, তার জন্য দুঃখও কম নয়, কিন্তু কিন্তু আর নয়। এই বলে এক অদ্ভুত কাণ্ড করল মিসরিলাল। দু হাতে আঁকার খাতাটা সে ছিঁড়তে শুরু করলো। আর তাই দেখে করুণ আর্তনাদ করে উঠলেন অনিকেতবাবু, না না মিসরিলাল, আমার খাতা, আমার খাতা চিনো না, চিনো না। তারপর রেল লাইনে উঠে পাগলের মতো ছুটতে শুরু করলেন দানবের মতন ছুটে আসা ট্রেনটার দিকে। ট্রেনটা এসে পড়ল ভদ্রলোকের ওপর। ভয়ঙ্কর দৃশ্যটা না দেখার জন্য শেষ মুহূর্তে চোখ বুজে ফেলেছিল নীলাভ। ভদ্রলোকের শেষ আর্তনাদ যেন একবার শুনতে পেল নীলাভ। তারপর ট্রেন ঝমঝমানি আর হুইসেলের শব্দে ঢাকা পড়ে গেল সব কিছু। ট্রেনটা বেশ দূরে চলে যাওয়ার পর চোখ মেলল নীলাভ। তার পাশে দাঁড়িয়েছিল মিস্ত্রিলাল। তাদের চারপাশে ছড়িয়ে আছে ছেঁড়া খাতার টুকরোগুলো। নীলাভ ভয়ে ভয়ে তাকালো কিছুটা দূরে, যেখানে অনিকেতবাবুর ছিন্ন ভিন্ন দেহটা পড়ে থাকার কথা সেই জায়গাতে। কিন্তু সেখানে লাইন বা তার আশেপাশে কিছু পড়ে নেই। তার মনের অবস্থা বুঝতে পেরেই সম্ভবত মিসরিলাল বলল, না, ওখানে কেউ নেই, থাকার কথাও নয়। তবে তবে ঠিক ওই জায়গাতেই বাবু একদিন আত্মহত্যা করেছিলেন। নীলাভ বলল, তার মানে? মিসরিলাল বলল, আমার সঙ্গে আপনি এবার বাড়িটাতে ফিরে চলুন, সেখানে গিয়ে সব বলছি। নীলাভর মাথার ভেতর যেন তালগোল পাকিয়ে যাচ্ছে সবকিছু। মিসরিলালের পিছনে টলতে টলতে সে এগোলো বাড়িটার দিকে। বাড়ি ফিরে সেই পিছনের ঘরটাতেই বসলো তারা। বড় মোমটা তখনও জ্বলছে। ঘরটাতে ঢুকে ধাতস্থ হতে বেশ অনেকটা সময় নিল নীলাভ। মিসরিলাল বাড়ির ভিতরে কোথা থেকে যেন জল এনে খাওয়ালো নীলাভকে। মোমবাতির আলোতে বিষণ্ণ মিসরিলালের মুখ। একসময় সে বলতে লাগলো তার কথা, টুকরো টুকরো কথা, দীর্ঘক্ষণ থেমে থেমে। আপনি তো জানেন বড় শিল্পী ছিলেন বাবু, তার খ্যাতি ছড়িয়ে পড়েছিল চারপাশে, কিন্তু কিন্তু সেটাই হলো কাল। ঈর্ষান্বিত হয়ে পড়ল একদল শিল্পী। তাদের মধ্যে এমন এমন অনেকেই ছিলেন যাদের বাবু ছবি আঁকা শিখিয়েছিলেন, নানা কাজ পাইয়ে দিয়েছিলেন। বাবুর বিরুদ্ধে গোপনে ছলা করলো তারা। বাবু একবার একটা ছবি এঁকেছিলেন, তারা প্রচার করলো সেটা নাকি বিখ্যাত শিল্পীর ছবি চুরি করে আঁকা। বাবু সেই শিল্পীর ছবি কোনোদিন দেখেনি, হয়তো বা কোনো কারণে ওই ওই দুই শিল্পীর ভাবনা মিলে গেছিল। কিন্তু বাবুর কথা কেউ বিশ্বাস করলো না। কোন কাগজে নাকি লেখা হলো বাবু চুরি করে আঁকেন। লজ্জায়, অপমানে, ঘৃণায় বাবু ছবি আঁকা ছেড়ে দিলেন, নিজের সব ছবি নষ্ট করে দিলেন। তার প্রচন্ড একটা আক্রোশ জন্মে গেল শহুরে মানুষ, বিশেষত যারা ছবি আঁকেন তাদের প্রতি। আত্মহত্যা করার আগে শেষ ওই খাতাটায় ছবি এঁকেছিলেন। আমাকে বলেছিলেন আমি আমি কত বড় শিল্পী ছিলাম, তাই এই খাতাটা ভবিষ্যতে বুঝিয়ে দেবে। এই বলে অদ্ভুত হাসি হেসেছিলেন তিনি। শেষ ছবিটা আঁকার পরদিনই তিনি রেল লাইনে আত্মহত্যা করেন। তার কথা সেদিন বুঝতে পারিনি, পরে বুঝেছিলাম। এই খাতাটাই অনেককে টেনে নিয়ে গেছে মৃত্যুর দিকে। লোকে ভাবে ব্যাপারটা আত্মহত্যা, কিন্তু
কিন্তু আসলে ব্যাপারটা তা নয়। আমি গরিব মানুষ। আপনি আপনি টাকাটা দেখাতে আমি লোভে পড়ে গেছিলাম, কিন্তু মনের মধ্যে একটা কু ডাকছিল। তাই তাই মাঝরাতে আবার বাড়িতে ফিরে এসেছিলাম। দেখলাম আপনি নেই। কি ঘটতে পারে তা অনুমান করে আমি ঘুরপথে পৌঁছে গেছিলাম রেল লাইনের ধারে। সেখানে ঘটনাগুলো ঘটে। ভাগ্যিস গেছিলাম সেখানে। নীলাভ বলল, তবে তবে ওই অনিকেত বাবুই? মিছরিলাল জবাব দিল, উনিই বাবু। নীলাভ এবার খেয়াল করল অনিকেত চট্টোপাধ্যায় আর অবধূত চাকি তাদের নামের আর্দক্ষর একই, এ আর সি। সেই জন্য নিশ্চয়ই আর্দক্ষরে মিল থাকা ছদ্মনাম নিয়েছিলেন তিনি। ছবির নিচে স্বাক্ষর করতেন এ সি লিখে। মিছরিলাল বলল, ঘটনাগুলো ঘটার পর কিন্তু খাতাটা আবার এই আলমারির তাকে ফিরে আসতো। কতবার ভেবেছি খাতাটা নষ্ট করে দেব, কিন্তু পারিনি। বাবুর শেষ আঁকা, শেষ স্মৃতি। কিন্তু কিন্তু এবার করলাম। নইলে নইলে এই খাতা আরো অনেক মানুষকে টেনে নিয়ে যেত রেল লাইনে। প্রতিহিংসা বড় ভয়ঙ্কর, তা তা যুক্তি মানে না। নীলাভ নিশ্চুপ। মোমবাতি এবার শেষ হয়ে এসেছে। নিভে যাওয়ার আগে আলোর শিখাটা কাঁপছে। সেই আলো এসে পড়েছে মিছরিলালের মুখে। তার চোখে জল। হাতের পাতার উল্টো দিক দিয়ে চোখের জল মুছে নিয়ে মিছরিলাল বলল, খাতাটা নষ্ট হয়ে গেছে। আমার ধারণা বাবু আর আসবেন না। সবকিছু শেষ হয়ে গেছে। একটু পরে ভোরের আলো ফুটবে। আপনাকে প্ল্যাটফর্মে ট্রেন ধরার জন্য আমি পৌঁছে দিয়ে আসব। শুনছিলেন হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা গল্প আঁকার খাতা। যে সমস্ত শ্রোতা বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের এই স্টোরি হাউস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের উদ্দেশ্যে আমার বিনীত নিবেদন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাকে উৎসাহিত করবেন আমি যেন আরও সুন্দর সুন্দর ভিন্ন স্বাদের গল্প আপনাদেরকে উপহার দিতে পারি। আরও নতুন নতুন গল্প নিয়ে হাজির হব খুব তাড়াতাড়ি। আমি তুষার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।